ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটা এমন কেস নিয়ে চাপে পড়েছি না, কি বলবো। মিশর দেবতা নাকি দেখা দিচ্ছে আমার মক্কেলের বাড়ির বাগানে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই সেই মিশর দেবতা আনুবিস। মিশর দেবতাকে নাকি আমার মক্কেল রাতের অন্ধকারে তার বাড়ির বাগানে দেখতে পাচ্ছে। তার চোখগুলো জ্বলছে, এক দৃষ্টে যেন সে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত কেস অন্তত আমি শুনিনি। যাই দেখি আমার বন্ধু জয়ন্তর কাছে, ও যদি কোনো সাহায্য আমায় করতে পারে। এই দেখেছেন তো, এত টেনশনে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। নমস্কার, আমি হচ্ছি আপনাদের পছন্দের সুন্দরবাবু, ওরফে শুভময়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য জয়ন্ত মানিকের কাহিনী, মানে আমিও আছি আর কি, মিশর দেবতার অভিশাপ। লেখা আমাদের স্রষ্টা হেমেন্দ্র কুমার রায়ের। গল্প পাঠে জয়ন্তর বন্ধু মানিক ওরফে অঙ্কিত। আমি চললুম জয়ন্তর বাড়ি। আপনারাও আসুন, দেখি কিছু করতে পারি কিনা এই মামলাটার। এটা প্রায়ই দেখা যায়। হয়তো বহুকাল রামের পাত্তা নেই, আমিও তাকে ভুলেছিলুম। আচমকা একদিন অকারণেই তার কথা স্মরণ হলো, আর সঙ্গে সঙ্গে রামের সাথে দেখা হলো পথে ঘাটে বা অন্য কোথাও। আজকের ব্যাপারটাও অনেকটা ওই রকম। প্রভাতী চায়ের আসর তেমন জমেনি, কারণ সুন্দরবাবু আসেননি। আন্দাজ করা গেল সুন্দরবাবু যখন চা ও তৎসহ খাদ্য সামগ্রীর লোভ ছেড়েছেন, তখন জড়িয়ে পড়েছেন নিশ্চয়ই কোনো জটিল মামলার জালে। চায়ের পালা চুকিয়ে খবরের কাগজ নিয়ে বসলুম। দৃষ্টি আকর্ষণ করল একটা অদ্ভুত ঘটনার বিবরণ। ঘটনাটা ভৌতিক। পুরনো বাড়িতে নতুন ভূতের ওস্তাদি। অর্থাৎ উত্তর কলকাতার একখানা 150 বছরের বুড়ো বাড়িতে হঠাৎ ভূতের ভেলকি খেলা শুরু হয়েছে। বাড়িখানা মস্ত বড়। তার ঘরে ঘরে বাসা বেঁধেছে পূর্ববঙ্গ থেকে ভিটে মাটি ছেড়ে আসা বিভিন্ন উদ্বাস্তু পরিবার। ভূতের হামলা চলছে তাদেরই ওপর। জয়ন্ত বলল, তাহলে কি অনুমান করতে হবে যে এই ভূত বাস্তুহারা? কোথাও কোনো রোজা তার আড্ডা ভেঙেছে, আর সেও সোজা এসে মাথা গুঁজেছে উদ্বাস্তুদের বাসা বাড়িতে? না জয়, ঠাট্টা নয়। ভূতের পাল্লায় পড়ে এক ব্যক্তি নাকি মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে গিয়েছে। তা বেশ তো। পুলিশ খবর পেয়েছে? হ্যাঁ, পেয়েছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। কে যে আততায়ী কেউ জানে না। পুলিশ সদল বলে ঘটনাস্থল ঘিরে বসে আছে, অথচ কোথা থেকে যে রাশি রাশি ইটপাটকেলের বৃষ্টি হচ্ছে কেউ তার হদিশ পাচ্ছে না। দেখো, পুলিশ যদি বিদেহ ভূতকে না খুঁজে দেহি মানুষকে খুঁজতো, তাহলে হয়তো তাকে গ্রেপ্তার করতে পারত। তোমার এমন বিশ্বাসের কারণ কি? 150 বছরের পুরনো বাড়িতে কেউ কখনো ভূতের গন্ধ পায়নি। সেখানে ভূত আজ হঠাৎ হানা দিতে আসবে কেন? আমি উত্তর দেবার আগেই ভিতরে আচমকা মুখে হুমহাম ও পায়ে দুমদাম শব্দ সৃষ্টি করে ইন্সপেক্টর সুন্দরবাবু প্রবেশ করলেন, এবং তার পিছনে আরও একজন অচেনা ভদ্রলোক। আমি বললুম, কি সুন্দরবাবু, আজ চায়ে চুমুক দিতে আসেননি? হঠাৎ এই আশ্চর্য বিরাগের কারণ কি? চায় তো চুমুক দেব বটেই। যে ভৌতিক মামলার পেঁচে পড়েছি, চিত্ত একেবারে চড়ক গাছ আর কি। ভৌতিক মামলা? ওই খবরের কাগজে যেটা বেরিয়েছে আজকে? জয়ন্ত বলল, উদ্বাস্তুদের উপরে বাস্তুহারা ভূতের অত্যাচার? না হে না, এ মামলার সঙ্গে বাস্তুহারা ভূত কি বস্তুতান্ত্রিক মানুষের কোনো সম্পর্ক নেই। তবে কি আর একটা আনকোরা ভৌতিক মামলা? কি আশ্চর্য! আজকাল কি লোকে ভূত ধরবার জন্য রোজার বদলে পুলিশটাকে? যেখানে খুনোখুনি হয় বা হবার সম্ভাবনা থাকে, সেখানে লোকে পুলিশ না ডেকে আর কি করবে বলো? খুনি ভূত না মানুষ, সেটা তদন্ত না করলে তো চূড়ান্ত মীমাংসাই হয় না। খুনটুন হয়েছে নাকি? কিছুকাল আগে একটা খুন হয়েছে, আর খুনিও ধরা পড়েনি বটে, তবে আমার এলাকায় নয়। কাজেই তা নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে। কিন্তু সম্প্রতি আমারই এলাকায় রহস্যময় হত্যাকাণ্ডের তোড়জোড় চলছে। কিন্তু তার সঙ্গে ভূতের সম্পর্কটা কি? খুনটা যিনি করতে চান তিনি নাকি সেকালে দেবতা বলে পূজা পেয়েছেন, কিন্তু একালের ভাষায় তিনি দেবতা নন, উপদেবতা। বলেন কি দাদা, সেকেলে দেবতা
একেলে পৃথিবীতে উপদেবতার ভূমিকায় দেখা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? ঠিক তাই। তুমি শুনলে আরো অবাক হবে যে এই উপদেবতাটির শাকিন হচ্ছে প্রাচীন মিশর। শুনেই তো আমি একেবারে ফ্ল্যাট। জয়ন্ত মুখ টিপে হেসে বলল, সুন্দরবাবু, আপনার এই উপদেবতার উপকথা শুনে আমার কলেবর রোমাঞ্চিত হবে বলে সন্দেহ হচ্ছে না। অত কিম? তারপর এই দেবতা বা উপদেবতার নাম হচ্ছে আনুবিস। আনুবিসের কথা আমি বইতে পড়েছি। প্রাচীন মিশরীয়দের মতে তিনি হচ্ছেন সূর্যদেবতা ওসিরিসের পুত্র। মানুষ মারা গেলে তিনি তাদের অভিভাবক হন। কিন্তু প্রাচীন মিশরীরা তো তাদের সভ্যতা, ধর্ম আর কুসংস্কার নিয়ে মহাকালের মহাসাগর তটে জলের লিখনের মতো কবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে সুন্দরবাবু। ধরলুম তাদের দেবতা আর উপদেবতাদের মৃত্যু নেই, কিন্তু অনন্ত নিদ্রাসুখ উপভোগ না করে আজকে এই সর্বনেশে অ্যাটম বোমার যুগে তারা কি আবার জেগে উঠে পৃথিবীতে অবতীর্ণ হতে সাহস করবে? সুন্দরবাবু একটু অধীরভাবে বললেন, সময় নষ্ট করে লাভ নেই। আমি ঘটনাটা ভাষা ভাষা শুনেই চমকে গিয়েছি। এ মামলা গ্রহণযোগ্য কিনা মনে সন্দেহ হয়েছে। তোমাদের সঙ্গে পরামর্শ করবার জন্য এই ভদ্রলোককে নিয়ে এসেছি। এর প্রমুখাত আসল ঘটনা শ্রবণ করো। এর নাম যতীন্দ্রনাথ সেন। ইনি একজন প্রত্নতাত্ত্বিক। তখন আগন্তুকের দিকে ভালো করে ফিরে দেখলাম। মাথায় খানিক সাদা, খানিক কালো, অযত্নভাবে আঁচড়ানো দীর্ঘ কেশ, সৌম্য মুখ। দাড়িগোফ বোধ করি 3-4 দিন কামানো হয়নি। মোটা কাঁচের চওড়া ফ্রেমের চশমার ভেতর থেকে দেখা যাচ্ছে চিন্তান্বিত দৃষ্টি। সাদাসিধে আধময়লা জামা কাপড়ে প্রসাধন পারিপাট্যের কোনো চিহ্নই নেই। পায়ে বার্নিশ না করা জুতো, শ্যামবর্ণ, মাঝারি আকার। হাতে একগাছা যষ্টি। তার স্থূলতা দেখেই বোঝা যাচ্ছে তাকে ধারণ করা হয়েছে শুভার্থে নয়, আত্মরক্ষার জন্য। জয়ন্ত বলল, নমস্কার যতীনবাবু, আমি আপনার অনেক নাম শুনেছি। আপনি অবিখ্যাত ব্যক্তি নন। বাংলার চন্দ্রকেতুগড়ের পুরাতত্ত্ব নিয়ে পত্রিকায় আপনার সুলিখিত আলোচনা আমি সবই পড়েছি, কিন্তু আপনার মতো নিরীহ প্রত্নতাত্ত্বিকের হাতে এমন একগাছা বেমানান বাগমারা লাঠি কেন? এতক্ষণ পর মুখ খুললেন যতীনবাবু। বললেন, ভয় মশাই, ভয়। ভয়ে? কার ভয়? আনুবিসের। তাহলে আনুবিস যে জাগ্রত দেবতা, এই কথা আপনি বিশ্বাস করেন? করি। বিশ্বাস আগে করতুম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছেন? আনুবিস যে জাগ্রত দেবতা, আমি তার প্রমাণ পেয়েছি। যতীনবাবু, আপনার কথা শুনলে লোকে হাসবে। আমার সব কথা শুনলে আপনি নিশ্চয়ই হাসতে পারবেন না। উত্তম, বলুন আপনার সব কথা। এমনকি আপনার বিষয় সম্পত্তি নিয়ে আর পরিবারবর্গ নিয়েও কথা আমি শুনতে চাই। যতীনবাবু বলতে লাগলেন, অল্প বিস্তর বিষয় আশয় আর ব্যাংকের খাতার মহিমায় আমার জীবন কাটে সুখে স্বাচ্ছন্দ্যে। লোকের মতে আমি ধনী। আমার পরিবারবর্গের কথা জিজ্ঞেস করছেন? আমি বিবাহ করিনি। পরিবারবর্গ বলতে আমার সংসারে আপাতত আর কেউ নেই। 2 বিধবা সহোদরা ছিল, তারাও এখন পরলোকে। তাদের প্রত্যেকেরই একটা করে পুত্র। তারাই এতদিন আমার সঙ্গে বাস করত। একজনের নাম মুরলীধর, আর আরেকজন সে হলো সনত কুমার। কিন্তু সনত মারা পড়েছে সাম্প্রতিক দুর্ঘটনায়, আর মুরলীধর থেকেও নেই। চরিত্রের দোষের জন্য তাকে আমি ত্যাগ করতে বাধ্য হয়েছি। তাকে আমি নিজের মনের মতো করে শিক্ষা দিয়ে মানুষ করবার চেষ্টায় ছিলুম। প্রত্নতত্ত্বের কাজে সে ছিল আমার সহকারী, কিন্তু দিনে দিনে তার মতিগতির অবগতি দেখে তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক তুলে দিয়েছি। আজ 4 বৎসর তার মুখও দেখিনি। সেও একরকম নিরুদ্দেশ হয়েই আছে। তবে কারোর কারোর মুখে ভাষা ভাষা খবর পেয়েছি, ভবঘুরে জীবনযাপন করতে করতে সে এখন নাকি আফ্রিকার কেনিয়া প্রদেশে গিয়ে পড়েছে। কাজেই সংসারে আমি এখন একলা, কিন্তু সেই জন্য আমার দুঃখ বা অভিযোগ নেই। আমাদের মতো প্রত্নতাত্ত্বিকদের একক জীবনই সুবিধাজনক। এই প্রত্নতত্ত্বের দুর্জয় নেশায় মেতে শিলালিপি,
তান্ত্রলিপি বা প্রাচীন ধ্বংসস্তূপ খোঁজবার জন্য আমাকে দেশ বিদেশে ছোটাছুটি করতে হয়েছে। কখনো গিয়েছি উত্তর পশ্চিম ভারতে মহেঞ্জোদারো বা হরপ্পা বা অন্য কোথাও অধুনা লুপ্ত প্রাচীন সভ্যতার নষ্টোদ্ধার করতে। কখনো গিয়েছি আফগানিস্তানে পুরাতন বৌদ্ধ কীর্তিকে বিস্তৃতির গর্ভ থেকে পুনরুদ্ধার করার জন্য। কখনো গিয়েছি আদি সভ্যতার অন্যতম লীলাক্ষেত্র মিশরের নীল নদের তীরে। এ হচ্ছে প্রায় যাযাবর জীবন, সংসার ধর্ম পালনের পক্ষে উপযোগী নয় আদৌ। আমার দুর্ভাগ্যের সূত্রপাত ওই নীল নদের তীরেই, যেখানে আকাশ ছোঁয়া পিরামিডের সমাধি স্মৃতি জড়িত স্বপ্নকুজ্ঝটির দিকে চির অনিমেষ নেত্রে তাকিয়ে স্তম্ভিত হয়ে আছে নরসিংহী ফিনিক্সের বিরাট শিলামূর্তি। মিশরের মমি বা মশলার দ্বারা সুরক্ষিত মানুষের মৃতদেহের কথা আজ আর কারুর কাছেই অবিদিত নেই। প্রাচীন মিশরীদের মতে এক চরম বিচারের দিনে বিচারকর্তা দেবতার সামনে এই মৃতদেহগুলিকে আবার মন্ত্রশক্তি দ্বারা জীবন্ত করে তোলা হবে। আধুনিক মানুষেরা মিশরের নানা স্থানে কবর খুঁড়ে অসংখ্য মমি আবিষ্কার করেছেন। মমি আজ পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের পুরাতত্ত্ববিদরা অসংখ্য মমি ক্রয় করেছেন। কলকাতার জাদুঘরেও একটি নারী মূর্তির প্রায় নষ্ট মমি আছে। মেমফিস নামক জায়গায় গিয়ে দেখি এক বহুদূর বিস্তৃত সমাধিক্ষেত্র। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে জনৈক ব্যবসায়ীর কাছ থেকে একটি 4000 বৎসরের মমি কেনবার লোভ সামলাতে পারলুম না। খ্রিস্টপূর্বে 2000 বৎসর আগে একাদশ রাজবংশের চতুর্থ মেনুতু হতেপ যখন মিশরের অধিপতি, তখন তার রাজসভায় ছিলেন তানুতামের নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি। এটি হচ্ছে তারই সুরক্ষিত মৃতদেহ। শোনা যায় মমিকে কবরস্থ করবার আগে পুরোহিতরা এমন জাদুমন্ত্র পড়ে দিতেন কখনো মন্দীভূত হতো না যার প্রভাব, ফলে কোনো অবিশ্বাসী ব্যক্তি মমিকে ঠাই নাড়া করলে সমূহ বিপদে পড়ত। 1923 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার ও তার সাঙ্গপাঙ্গরা রাজা তুতানখামেনের মমি স্থানান্তরিত করেছিলেন। মন্ত্রগুণে সেই দলের প্রধান প্রধান ব্যক্তিরা নাকি মারা পড়েছিলেন অভাবিত ও আকস্মিক দুর্ঘটনায়। পুরোহিত কিংবা দেবতার অভিশাপ গিয়েছিল তাদের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার ধারণা ছিল এসব হচ্ছে বাজে কুসংস্কার। বিশ্বাসের অযোগ্য একজন মিশরী ভদ্রলোক আমাকেও মমি কিনতে মানা করে ভয় দেখিয়েছিলেন যে এই মৃতদেহ মিশরের বাইরে নিয়ে গেলে আমাকেও মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু তার কথা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। মমিটিকে নিয়ে স্বদেশে ফিরে এসে আমি নিজের সংগ্রহশালায় রক্ষা করেছি। দেশে ফেরবার পর প্রথম 6 মাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য ঘটনাই ঘটেনি। কিন্তু তারপরেই মিশরের রাজধানী কায়রো থেকে আমার কাছে আসে ইংরেজি ভাষায় টাইপরাইটারে লেখা একখানা বেনামি চিঠি। তাতে এই বলে আমাকে সাবধান করে দেওয়া হয় যে আমি যদি 1 মাসের মধ্যে তানুতামেনের মমিকে পুনরায় মিশরে পাঠিয়ে না দিই, তবে আমাকে বিষম বিপদের আবর্তে পড়তে হবে। পত্রের তলায় প্রেরকের নামের পরিবর্তে শুধু লেখা ছিল শুভার্থী বন্ধু। কিন্তু তথাকথিত শুভার্থী বন্ধুর উপদেশ মানতে পারিনি। প্রচুর মূল্য দিয়ে মমিটি আমি কিনেছিলুম। কোনো ধাপ্পাবাজের উড়ো চিঠিতে ভয় পেয়ে হারতে আমি রাজি হলুম না। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। তারপরেই ঘটল প্রথম দুর্ঘটনা। মুরলীধরকে ত্যাগ করবার পর থেকেই আমার দ্বিতীয় ভাগ্নির পুত্র সনৎ কুমার আমার বাড়িতে বাস করত। সে ছিল অত্যন্ত সদ্ভাব, বিনয়ী ও অধ্যয়নশীল। আমার সেবাই ছিল তার পরম আনন্দ।
তাকেই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করব, এই ছিল আমার মনের ইচ্ছা। কিন্তু আমার মনের ইচ্ছা ব্যর্থ হয়েছে। সনৎ কুমার অপঘাতে মারা পড়েছে এবং তার অস্বাভাবিক মৃত্যু হচ্ছে রহস্যাবৃত। এই পর্যন্ত শুনে জয়ন্ত তাকে থামিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ভাগ্নের মৃত্যুকে আপনি রহস্য মৃত্যু বলছেন কেন? কারণ তার সঙ্গে অপার্থিব ব্যাপারের সম্পর্ক আছে। অপার্থিব ব্যাপার বলতে আপনি ঠিক কী বোঝেন আমি জানি না, কিন্তু আমার এখানে কয়েকটি প্রশ্ন আছে আপনার কাছে। দেখুন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সনৎবাবু কতদিন আগে মারা পড়েছেন? ঠিক 1 মাস আগে রাত্রিকালে। পুলিশের মতেও কি এটা হত্যাকাণ্ডই? নিশ্চয়ই। এ সম্বন্ধে মতভেদ হতে পারে না। কেউ বিষাক্ত তীর ছুঁড়ে তাকে হত্যা করেছে। বক্ষে তীরবিদ্ধ অবস্থায় সনতের মৃতদেহ পাওয়া যায়। বেশ, তবে এই বিষয়ে আরও কিছু জানতে চাই। সনতের মৃতদেহ পড়েছিল ঘরের মেঝের উপরে। ঘরের দরজা বন্ধ ছিল। জানালা? হ্যাঁ, জানলা খোলা ছিল। ঘরে আলো জ্বলছিল বোধহয়, তাই না? আজ্ঞে হ্যাঁ। সব বুঝতে পারছি। কেউ বাইরে থেকে তীর ছুঁড়ে সনৎবাবুকে হত্যা করেছে। পুলিশও তাই বলে। পুলিশ কাউকে সন্দেহ করছে? কার উপরে সন্দেহ করবে? সনৎ ছিল অজাত শত্রু। তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছি কেবল আমি। বোধ করি হত্যাকারীর উদ্দেশ্যও তাই ছিল। এইবার আসল প্রশ্নে আসা যাক। যতীনবাবু, আপনার মতে সনৎবাবুর মৃত্যুর সঙ্গে অপার্থিব রহস্যের সম্পর্ক আছে, এমন বিশ্বাসের কারণটা কি জানতে পারি? প্রথমত, সনতের বুকে যে তীরগাছা বিদ্ধ ছিল তা আধুনিক নয়। হাজার হাজার বৎসর আগে প্রাচীন মিশরীরা সেই সব তীর ব্যবহার করত। সেই রকম অনেক তীর প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে আজও পাওয়া যায়। তারপর? দ্বিতীয়ত, তীরের সঙ্গে সংলগ্ন ছিল একখানা কাগজ, কিন্তু সেটা কোনো সাধারণ কাগজ নয়। তবে? সেকেলে বাঙালিরা লিখবার জন্য ব্যবহার করত তাল পাতা। মিশরে আজও প্যাপাইরাস নামে একরকম জলজ তৃণ পাওয়া যায়। প্রাচীন মিশরীরা সেই তৃণ থেকে কাগজ তৈরি করে লেখবার জন্য ব্যবহার করত। হ্যাঁ, এই কথা আমরাও জানি। তীরের সঙ্গে সংলগ্ন কাগজখানা ছিল সেই রকম, আর তার ওপরে লেখা ছিল 2টি শব্দ। প্রাচীন মিশরীরা লিখত তো চিত্রাক্ষরে, যাকে ওই হিরোগ্লিফিক্স বলে। আগে হ্যাঁ, সে হচ্ছে একরকম সাংকেতিক ভাষা। বিশেষজ্ঞ ছাড়া অন্য কেউ পড়তে পারে না। আপনি পড়তে পারেন তো? নিশ্চয়ই। সেই কাগজে কি লেখা ছিল? আনুবিসের অভিশাপ। অর্থাৎ তানু তামেনের মমি চুরি বা ঠাঁই নাড়া করেছেন বলে আনুবিসের অভিশাপে আপনার ভাগ্নে নিহত হয়েছেন। ও ছাড়া আর কি অর্থ হবে বলুন? কিন্তু কথা হচ্ছে, এটা কি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো হচ্ছে না? মানে ধরুন, দোষ করলেন আপনি আর শাস্তি পেল অন্য লোক। তারপর শুনুন, সনতের মৃত্যুর হপ্তাখানেক পরে আবার এক উড়ো চিঠি আসে, সেই রকম টাইপরাইটারে লেখা। লেখক সেই শুভার্থী বন্ধু। তা এবারের চিঠির খামের উপরেও কি মিশরের ডাকঘরের ছাপ ছিল? না, কোনো ছাপ থাকবার কথা নয়, কারণ এবারের চিঠিখানা কেউ স্বহস্তে আমার বাড়ির ডাক বাক্সে ফেলে দিয়ে গিয়েছিল। বটে বটে, বড়ই চিত্তাকর্ষক কথা। এবারের চিঠিতে লেখা ছিল, এখনো সাবধান হন, তানুতামেনের মমি যথাস্থানে পাঠিয়ে দিন, নইলে এবার আপনার নিজের পালা। আনুবিসের সম্পত্তি আপনি হরণ করেছেন। আনুবিস আপনাকে ক্ষমা করবেন না, আর 7 দিন মাত্র সময় দেওয়া হলো। আচ্ছা, আপনার অভিপ্রায় কি? মমিটাকে আবার মিশরে পাঠিয়ে দেবেন? প্রাণ থাকতে নয়, ওই মমির সঙ্গে চিত্রাক্ষরে লেখা একখানা দলিল পেয়েছি। তাতে বহু দুর্লভ তথ্য আছে, পুরাতত্ত্ববিদের কাছে যা অমূল্য। তবে নিরাপদ হওয়ার জন্য বসত বাড়ি ছেড়ে আমি নিজের বাগান বাড়িতে চলে এসেছি। কিন্তু এখানে এসেও আবার পেয়েছি বিপদের সাড়া। তাই নাকি? কিন্তু আপনার নতুন বিপদের কথা শুনবার আগে আমি আর একটা কথা জানতে চাই। প্রাচীন মিশরি তীর আর চিত্রক্ষরে আনুবিসের নাম দেখেই কি আপনি ধরে নিয়েছেন যে এই সব ঘটনার সঙ্গে ওই সব অলৌকিক কিছু সম্পর্ক আছে?
যতীনবাবু জোরে মাথা নাড়া দিয়ে বললেন, নিশ্চয় নয়। অলৌকিককে আমি যে দেখেছি। কাকে দেখছেন? আনুবিসকে। সচক্ষে? আজ্ঞে হ্যাঁ, স্বচক্ষে। সে হচ্ছে ভয়াবহ মূর্তি। প্রাচীন মিশরের কথা আজ পরিণত হয়েছে সুদূর অতীতের স্বপ্ন কাহিনীতে। আর আপনি কিনা বলতে চান সেই বিস্মৃত পৌরাণিক যুগের ভুতুড়ে দেবতা আনুবিসকে স্বচক্ষে দেখেছেন এই বিংশ শতাব্দীর কলকাতায়? আজ্ঞে হ্যাঁ, আমি তাই বলতে চাই। সুন্দরবাবু বললেন, আপনি একটা বিটকেল স্বপ্ন দেখেছেন। হুম, সব কথা না শুনে কোনো মত প্রকাশ করাই উচিত নয়। যতীনবাবুর বক্তব্য এখনও শেষ হয়নি। ঠিক। যতীনবাবু, আপনার আশ্চর্য দর্শনের কথা এবার শেষ করুন। যতীনবাবু আবার শুরু করলেন তার কাহিনী। গতকালকের কথা বলছি। আমার বাগান বাড়ি একতলা। চারিদিকে 16 বিঘা জমির ওপরে আছে ফল ফুলের গাছ, লতা পাতার ঝাড়, আল বাঁধা ছোট ছোট খোলা জমি এবং পুকুর। বাগানে পাঁচিল নেই বটে, কিন্তু মেদি ও তারের বেড়া দিয়ে সব দিক ঘেরা। 4খানি ঘরের একখানিতে আমি শয়ন করি। বাগানের পিছনে মালির এবং ফটকের পাশে দারোয়ানদের ঘর। প্রথম রাতটা ছিল গুমোট। রাত 12টার পর এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়ে। কনকনে বাতাস বইতে থাকে। শীত শীত করায় ঘুম ভেঙে যায়। মাথার কাছের জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে পড়ি। জানলার কাছে গিয়ে বুঝি তখনও থামেনি ঝুরঝুরে ইলশে গুড়ি। এত হালকা যে শব্দ শোনা না গেলেও হাওয়ায় উড়ে এসে গায়ে লাগে। আচম্বিতে নিঝুম অন্ধকারের বুক ছিঁড়ে ও আমার চোখের চমক লাগিয়ে ঝলকে উঠল এক তীব্র ও সুদীর্ঘ বিদ্যুৎ শিখা, এবং তারপরেই আকাশ পৃথিবী কাঁপিয়ে গম গম করে কানে বাজতে লাগলো যন্ত্রের গম্ভীর গর্জন। কিন্তু সেই গর্জমান বজ্রধ্বনি শুনতে শুনতেই আর একটা কল্পনাতীত দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল আমার অন্তরাত্মা পর্যন্ত। জানলা থেকে অল্প তফাতেই হাসনুহানার ঝোপের কাছেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দীপ্তচক্ষু মূর্তি। মনের মধ্যে বিদ্যুতের মতো তুরন্ত প্রশ্ন খেলে গেল, কে ও? কে ও? হ্যাঁ, ও কে? তারপর কান থেকে বজ্রধ্বনির প্রতিধ্বনি মেলাতে না মেলাতেই বিছানা থেকে খপ করে ইলেকট্রিক টর্চটা তুলে নিয়ে জেলে ফেলে স্তম্ভিত নেত্রে দেখলুম ওখানে যে দাঁড়িয়ে আছে তার নিকষ কালো মনুষ্য দেহের উপর বিরাজমান প্রকাণ্ড এক শ্রীগালের মুখ। তার সেই আশ্চর্য শেয়ালের মুখে দপ দপ করে জ্বলছিল দুটো নীলাভ আগুন চোখ। অত্যত্বিক নয়, চোখ দুটো সত্যি সত্যি অগ্নিময়। কিন্তু টর্চের আলো জ্বালতেই নিভে গেল সেই চোখের আগুন। আমি সভয়ে চেঁচিয়ে উঠল। ধরা পড়েই সেই ভয়ঙ্কর অমানসিক মূর্তিটা বিকট এক হুঙ্কার দিয়ে অদৃশ্য হলো ঝোপের আড়ালে। আমার চিৎকারে লোকজন ছুটে এলো। তারপর শুনতে পেলুম কারুর একজনের ধাবমান মোটরের শব্দ। বেয়ারা ও দারোয়ানরা তন্ন তন্ন করে খুঁজেও বাগানের বাইরে কাউকে দেখতে পেল না। তারপর বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোর হতেই থানায় এসে হাজির হয়েছি। সব শুনে জয়ন্ত চুপ করে ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, বলো তো জয়ন্ত ভায়া, এমন উদ্ভট মামলা নিয়ে পুলিশ কি করতে পারে? শেয়াল মুখো, আগুন চোখো, মানুষ খেকো ভূত। কেন বাবু, ভূত কি আর অন্য কোনো রকম ভদ্রমূর্তি ধারণ করতে পারলো না? দেহ মানুষের, মুখ শেয়ালের, চোখ আগুনের। যা নয় তাই। মশাই, প্রাচীন মিশরের দেবতা আনুবিসের মুখ ছিল শ্রীগালের। দেবতার এমন যাচ্ছে তাই জানুয়ারি বুদ্ধি হয়, আমি এ কথা বিশ্বাসই করি না। ওই শেয়াল মুখো দেবতাকে কেউ আবার পুজো করে নাকি? কখনো না। সেকালের মিশরের এমন সব দেবতাও পূজা পেতেন যাদের মুখ ছিল কারুর ভেড়া, কারুর গরু, কারুর সিংহ, কারুর বক,
বা বাজ পাখির মতো। আরে ছি 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 ছি, এই যে দেবতাদের অপমান। তাহলে আমাদের অর্থাৎ হিন্দুদেরও তো দোষী বলতে হয়। গণেশের হাতির মতো মুখের কথা ভুলে যাবেন না, তার ওপরেও আছেন নরসিংহ অবতার। আবার পুরনো মন্দিরে বিষ্ণুর নরবরাহ মূর্তিও দেখা যায়। ওসব বাজে কথা বাদ দিন। হ্যাঁ যতীনবাবু শুনুন, ওই শিয়ালমুখ বিদেশি দেবতাকে দেখতে গিয়ে ভয়ে আপনার চোখে ভ্রম হয়নি তো? ভ্রম? অসম্ভব। প্রাচীন চিত্রে আর ভাস্কর্যে আমি আনুবিসের যেরকম আটো সাটো ছোট জামা আর বিশেষ ধরনের তৈরি হাঁটুর উপর পর্যন্ত ঝোলানো খাটো কাপড় দেখেছি, আমার বাগানের শেয়ালমুখ মূর্তিটার পরনেও ঠিক সেই রকম পোশাকই ছিল। মুখ, দেহ, সাজ পোশাক সব হুবহু মিলে গেছে। আপনার কথা মানলে বলতে হয় ওই অনুবিস হচ্ছে মরাদের রক্ষক, অর্থাৎ গোরস্থানের দেবতা। এমন বিচ্ছিরি ভুতুরে দেবতাকে ঘাঁটিয়ে লাভ কি মশাই? তানুতামেনের শুকনো মরাটা মানে ফিরিয়ে দিলেই তো সব ল্যাটা চুকে যায়, আপনারও প্রাণ রক্ষা হয়, আমরাও হাঁপ ছেড়ে বাঁচি মশাই। যতীনবাবুর মুখে ফুটে উঠল দৃঢ় প্রতিজ্ঞার ভাব। 2 হাত মুষ্টিবদ্ধ করে তিনি বললেন, ফিরিয়ে দেব বলেন কি? তাহলে প্রত্নতাত্ত্বিকবিদদের গো আপনি জানেন না। গো বজায় রাখবার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব। সুন্দরবাবু বিরক্ত মুখে বললেন, অর্থাৎ আমাদের জ্বালিয়ে আর খাটিয়ে মারবেন, তাই তো? না মশাই না, দেখুন পুলিশ ভূত ধরার ব্যবসা করে না, ঠিক আছে? আপনি ভালো রোজার তল্লাশ করুন। কি বলো জয়ন্ত? সুন্দরবাবুর প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বলল, যতীনবাবু, মমিটা প্রত্যাপন করার জন্য তো আপনাকে দিন 7 সময় দেওয়া হয়েছিল। সেই 7 দিনের কয়দিন আর বাকি আছে? বাকি নেই। গতকাল ঠিক 7 দিনের মাথায় আনুবিসের দেখা পেয়েছি। তাহলে পত্রলেখকের কথায় বিশ্বাস করে বলতে হয় এখন যে কোনো মুহূর্তে আপনার জীবন বিপন্ন হতে পারে। আজ্ঞে হ্যাঁ। কাল রাত্রে সেই শেয়ালমুখ মূর্তিটাকে আপনি বাগানে হাসনুহানার ঝোপের কাছে দেখেছিলেন? মূর্তিটা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই একখানা চলন্ত মোটরের শব্দ শুনেছিলেন কি? শুনেছিলুম। শব্দটা আসছিল বাগানের কোন দিক থেকে? পিছন দিক থেকে। সেদিকে মোটর চলবার উপযোগী রাস্তা আছে? একটা সরু কাঁচা রাস্তা আছে বটে, কিন্তু দিনেও সেদিকে গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে কারুকে বড় একটা যাতায়াত করতে দেখিনি। আর রাত্রে তো নয়, সেদিকে আছে কেবল পোড়ো জঙ্গলে জমি। যতীনবাবু, মূর্তিটা দেখা পাবার আগেই তো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই না? আজ্ঞে হ্যাঁ, বেশ এক পশলা। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, গা তুলুন, আমরা যতীনবাবুর বাগান বাড়িতে যাত্রা করব। কেন হে, তুমি কি আবার ওই আজগুবি মামলাটার ভার নিতে চাও নাকি? তা চাই বই কি। তা বেশ, কিন্তু মনে রেখো শেষটা এ ভার দুর্বহ আর দুঃসহ হতে পারে কিন্তু। হলেও সে ভার নামাবার শক্তি আমার আছে। নিন উঠুন। কলকাতা থেকে বেশি দূর নয়, মাত্র মাইল 12 পথ। তারপরেই যতীনবাবুর বাগান বাড়ি। বেশ সাজানো বাগান। বাড়িখানি বাংলো ধরনের, ছোট হলেও দৃষ্টি আকর্ষণ করে। একেবারে শয়নগৃহে ঢুকে জয়ন্ত জিজ্ঞেস করল, যতীনবাবু, কোন জানলা থেকে আপনি সেই মূর্তিটা দেখেছিলেন? যতীনবাবু আঙুল নির্দেশে দেখিয়ে দিলেন। জয়ন্ত জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখে তারপর বলল, কালকের এক পশলা বৃষ্টি গাছপালার ময়লাগুলো সব ধুয়ে দিয়েছে। সোনালি রোদের রঙে রঞ্জিত হয়ে ওই হাসনুহানার ছোপটার শ্যামলতাটাও বেশ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা যতীনবাবু, ওইখানেই কি সেই বিভীষিকার আবির্ভাব হয়েছিল? আজ্ঞে হ্যাঁ। অতি উত্তম, চলুন দেখি সেইখানে। সুন্দরবাবু অধীরভাবে বললেন, ভাইয়া, তুমি কি এখনো ওই ঝোপের মধ্যে কোনো অসম্ভব নরশ্রীগালকে আবিষ্কার করতে চাও? জয়ন্ত অগ্রসর হতে হতে বলল, দেখা যাক, অন্তত ওখানে একটা কিছু দেখতে পাবো বলেই আশা করছি। বোধহয় অশ্বডিম্ব। জয়ন্ত জবাব দিল না। আমি কিন্তু আবার সুন্দরবাবুর মেজাজকে গরম করবার এমন সুযোগ ছাড়তে পারি না। হেসে বললাম, ওখানে অশ্বডিম্ব পাওয়া গেলে আমি তার অমলেট বানিয়ে আপনার জঠরাগ্নি নেবাবার চেষ্টা করব। সুন্দরবাবু রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, দেখো, স্থানে অস্থানে না তোমার ফাজলামি ভালো লাগে না মানিক।
কিন্তু অমলেট অমলেট তো আপনার ভালো লাগে, বিশেষ অশ্বডিম্বর অমলেট, মস্ত বড় হবে। সুন্দরবাবু নিরুত্তর হয়ে রাগে মুখ লাল হয়ে উঠল, গটগট করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বাইরে হাসনুহানার ঝোপের কাছে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু, এখানে ঘাস জমির ওপরে দেখার কিছুই নেই। সেটা আমি এখানে না এলেও ভবিষ্যৎবাণী করতে পারতুম। জয়ন্ত ঝোপের ওপাশে গিয়ে বলল, ঝোপের নিচে আদুর কাঁচা মাটির দিকে তাকিয়ে দেখুন। দেখবো আবার কি ছাই? আহ, ছাই বর্ষ নয়, দেখবেন কারুর একখানা বাঁ পায়ের ছাপ। পায়ের ছাপ? হ্যাঁ, কাল রাতে এখানে যে মূর্তিমান হয়েছিল, যতীনবাবুর চিৎকার শুনে সে তাড়াতাড়ি সরে এসেছিল এই ঝোপের এইখানে। পায়ের ছাপটা তারই অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। বিস্মিত সুন্দরবাবুর মুখ থেকে আর কোনো শব্দ নির্গত হলো না। জয়ন্ত বলল, মূর্তির আবির্ভাবের অব্যবহিত পূর্বেই এক পশলা বৃষ্টি হয়েছিল শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আগন্তুক বাগানের কোথাও না কোথাও তার আগমনের চিহ্ন রেখে যাবে। তাই তো তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমি আরও কিছু দেখবার আশা করছি, বুঝলেন? আরও কি? সেটা পরে দেখা যাবে। আপাতত এই ছাপটাই পর্যবেক্ষণ করুন। এটা হচ্ছে এক পাটি বরাবর জুতোর ছাপ, 7 নম্বরের জুতো। ছাপের নকশা দেখেই বলে দেওয়া যায় এটা বাটা কোম্পানির জুতো। যতীনবাবু, বাটা কোম্পানির রবারের জুতো পরে এমন কেউ আপনার বাড়িতে আছে? কেউ না। সুন্দরবাবু, ছাপটা ছাঁচ তোলার বন্দোবস্ত করুন। এটাই হচ্ছে সবথেকে মূল্যবান সূত্র, পরে কাজে লাগবে। যতীনবাবু, রাত্রে মোটরের আওয়াজ শুনেছিলেন কোন দিক থেকে? বাগানের ওই পেছন দিকের রাস্তায়। চলুন তাহলে ওই দিকে পা চালাই। বাগানের পিছনের দিকে কাদা মাখা কাঁচা রাস্তা, তার ওপাশে পোড়ো জমি, একদিকে পুকুর, আগাছা আর কাঁটা ঝোপ, বাঁশঝাড়, নারকেল ও খেজুর প্রভৃতি গাছের ভিড়। বাগানবাড়ির ঠিক পিছনের পথের ওপর কাদায় মোটর গাড়ির চাকার দীর্ঘ একটানা রেখা। সুন্দরবাবু বললেন, ফায়ারস্টোন টায়ারের ছাপ, এরও ছাঁচ তুলে রাখতে হবে। মোটরখানা যে এইখানে বাগানের বেড়ার ধারে এসে থেমেছিল তাও কিন্তু বোঝা যাচ্ছে। এই তো, আমি এই ব্যাপারটাই দেখবার আশা করছিলাম। অতঃপর অনুমান করা যেতে পারে এইখানে গাড়ি থামিয়ে চালক নিজে কিংবা কোনো সঙ্গী কাল রাতে বেড়া টপকে বাগানের ভেতর করেছিল অনুপ্রবেশ। যতীনবাবু, আপাতত আপনার প্রতি আমার এই নির্দেশ, আজ আপনি বাড়ির বাইরে আর মুখ দেখাবেন না। আমি চললাম, সন্ধ্যের সময় আবার আসব, তারপর যা করতে হবে তখনই শুনবেন। সুন্দরবাবু, এখানকার কাজ সেরে আমার সঙ্গে দেখা করলে বাধিত হব, কিছু গোপন পরামর্শ আছে। এখন নমস্কার। সন্ধ্যার মুখেই জয়ন্তর সঙ্গে আমি আবার বাগানবাড়িতে গিয়ে হাজির হলুম। যতীনবাবু একটা ঘরের বাইরের দিককার সব জানলা বন্ধ করে ভয়ে জবুথবু হয়ে বসেছিলেন। আমাদের আবির্ভাবে তার মুখে হাসি ফুটে উঠল। দাঁড়িয়ে উঠে তিনি বললেন, আপনাদের দেখে যেন ধরে প্রাণ এলো। এতক্ষণ একা বসে বসে দিকে দিকে শুনছিলুম যেন অমঙ্গলের ভয়াবহ পদধ্বনি, যেন হাজার হাজার বৎসরের ওপার থেকে মিশরের মৃত্যুস্তব্ধ প্রাচীন সমাধিভূমি ছেড়ে অন্ধকারের কোনো ভয়ঙ্কর বাসিন্দা কত সাগর, নদী, মরু, পর্বত ডিঙিয়ে ধেয়ে আসছে আমারই উদ্দেশ্যে। আপনি যে কবির ভাষায় কথা কইছেন, লোকে ভয় কি কবি হয়? ভয়ে কেউ কবি হয় কিনা জানি না, কিন্তু আদমরা যে হয় তার প্রমাণ আমি। অতএব ভয় পাবেন না। আমার হাতে এটা কি দেখছেন? ওটা তো একটা ব্যাগ, ওর ভেতরে কি আছে? মাথা মুন্ডু একটা কিছু তো আছেই। মাথা মুন্ডু? ঠিক তাই। এখন বিনা বাক্যব্যয় চলুন আপনার শয়নগৃহে। শয়নগৃহে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বলল, এইবারে এইখানে একটা ছোট টেবিল আর একখানা সোফা এনে রাখুন। কথা মতো কাজ হলো। এইবারে 2-4টে ছোট বালিশ আর একটা তাকিয়া, একটা জামা আর কিছু ন্যাকড়া। বিস্মিত যতীনবাবু ফরমাসের মতো বলে দেওয়া জিনিস সব নিয়ে এলেন। তারপর জয়ন্ত ব্যাগের ভেতর থেকে বার করল মোম দিয়ে গড়া একটা মানুষের মাথা। হঠাৎ দেখলে ভ্রম হয় আসল মানুষের মাথার সাথে।
সচকিত কণ্ঠে যতীনবাবু বললেন, ও ও কি ব্যাপার জয়ন্তবাবু? ও কি ব্যাপার? রহস্যময় হাসি হাসতে হাসতে নিরুত্তর মুখে জয়ন্ত প্রথমে সোফার ওপর তাকিয়া রেখে তার ওপর জামা পরালো, তারপর ন্যাকড়াগুলো গুঁজে দিল এখানে ওখানে এবং তাকিয়ার ওপরে স্থাপন করলো সেই কৃত্রিম নরমুণ্ডুটা। তারপর ঘরের বাইরের বাগানে গিয়ে জানলা দিয়ে ঘরের ভিতর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। হতবম্ব যতীনবাবুর মুখে এতক্ষণ পর কথা ফুটল। আমাকে বললেন, আপনার বন্ধু কি করতে চান বলুন দেখি। এক্ষুনি শুনতে পাবেন, ধৈর্য ধরুন। কিন্তু কিন্তু ওই নকল নরমুণ্ডুটা? ওটা এসেছে থিয়েটারের সাজঘর থেকে। মঞ্চের ওপর সময় সময় কাটা নরমুণ্ডু দেখানোর দরকার হয় কি না? তবুও যতীনবাবুর মুখ দেখে মনে হলো না অন্ধকারের মধ্যে তিনি এক ফোঁটাও আলো দেখতে পেয়েছেন। জয়ন্ত ঘরের ভিতরে এসে বলল, বাগান থেকে কি দেখলাম জানেন যতীনবাবু? টেবিলের দিকে মুখ করে সোফার উপরে বসে আছেন, ঠিক যেন আপনি। আমি? হ্যাঁ, তাছাড়া আবার কে? বালিশ তাকিয়া প্রবৃত্তি সোফার পেছন দিক থেকে দেখা যাচ্ছিল না। দেখতে পেলাম কেবল আপনার মাথাটা। এটা আপনার শোবার ঘর, এখানে রাত্রে আপনি ছাড়া আর কে বা থাকবে? কিন্তু ঠিকই ভুল হলো যে মশাই, ওই বিতিকিচ্ছি মুন্ডুটা কেউ আমার বলে সন্দেহ করবে না। মশাই, আপনি ভুলে যাচ্ছেন একে রাত্রিবেলা, তাই বাগানের দর্শক থাকবে দূরে। তার উপরে অধিকতর সাবধানতার জন্যে ঘরে আজ স্বল্প শক্তির একটি মাত্র ইলেকট্রিক বাল্ব জ্বালাবার ব্যবস্থা করা হবে। কৃত্রিম মুখটাকে ওর সম্মুখ থেকে দেখা যাবে না। ওর মাথার পেছনে আছে ঠিক আপনারই মতো কাঁচা পাকা লম্বা চুল, সুতরাং দর্শকের চোখের ভুল হওয়া অনিবার্য। আমার কথায় বিশ্বাস না হয় আপনি নিজেই একবার বাগানে গিয়ে চক্ষুকর্ণের বিভাগ বঞ্চন করে আসুন। যতীনবাবু চোখ কপালে তুলে শিউরে উঠলেন, বললেন, বাপ রে, বলেন কি? সন্ধে উতরে গিয়েছে, এই অন্ধকারে আমি যাব বাগানে? সে তো হবে আত্মহত্যারই সামিল। না মশাই, আমি না দেখেই আপনার কথাতেই বিশ্বাস করছি, কিন্তু কিন্তু আপনার অভিপ্রায়টা তো আমার বোধগম্য হচ্ছে না। এত তোড়জোড় কিসের? আজ রাত্রে বাগানে আবার যদি আনুবিসের অশুভ আগমন হয়, তবে নাগালের ভেতরে আপনার চলজ্যান্ত মাথাটা পেয়ে সে জানলা পথে নিশ্চয়ই বিষাক্ত তীর নিক্ষেপ করতে বিলম্ব করবে না। 7 দিন কেটে গেছে, কাল তার মনস্কামনা পূর্ণ হয়নি, আজ হবে। ওরে বাবা, আমি তখন কোথায় থাকবো? আপনাকে অন্য কোনো ঘরে ঘাপটি মেরে থাকতে হবে। একলা? তা নয় তো কি? আর আপনারা? আমরা এখনই বিদায় হব। আর আমি এখানে বলির পাঁঠার মতো কেঁপে মরবো? কিংবা আমার হৃদযন্ত্রক্রিয়া ফস করে বন্ধ হয়ে যাবে? খাসা ব্যবস্থা। কেন, এখানে আজ কি পুলিশ মোতায়েন রাখা যায় না? আনুবিস পুলিশকে ভালোবাসে না, তবে আমরা আবার আসবো বই কি। কিন্তু আমি পটল তোলবার পরে বোধ হয়। ভয় নেই মশাই, ভয় নেই। ভরসাও নেই। যেন স্তম্ভিত হয়ে আছে রাত্রির আত্মা। কৃষ্ণা নিশীথিনীর উষ্ণ নিঃশ্বাস বায়ু যেন বনে বনে মুহুর মুহুর জাগিয়ে তুলছে দুঃসহ যন্ত্রণার আর্ত আকুতি। পথিকহীন পল্লীপথ মনে আনে ভয়ের শিহরণ। কোথাও নেই মানুষের সাড়া। অন্ধ বসুন্ধরা এখন যেন পরিণত হয়েছে অমানুষের বিচরণ ক্ষেত্রে। কোনো কালভৈরবের পদার্পণের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে আছে। যতীনবাবুর বাগানবাড়িও অন্ধকারে আচ্ছন্ন, কেবল একটি ঘর ছাড়া। সেখানে জানালা পথে অনুজ্জ্বল আলোকে দেখা যায় একটি আসনে এক মানুষ বাইরের দিকে পিছন করে টেবিলের ওপর ঝুঁকে পড়ে যেন এক মনে কোনো বই পড়ে যাচ্ছে। আচমকা রাতের নীরবতাকে ঘর ঘর শব্দে যেন করাত দিয়ে কাটতে কাটতে বাগানবাড়ির নিকটস্থ হয়ে একখানা মোটর গাড়ি হঠাৎ আবার স্তব্ধ হয়ে গেল। বাগানের একটা ঝোপ একটু দুলে উঠল, যেন কোনো আসন্ন সম্ভাবনার ইঙ্গিত। কোনো গাছে
একসাথে অনেকগুলো পাখি চিৎকার করে উঠল, যেন তারা অপার্থিব অমঙ্গলের সন্ধান পেয়েছে। একটা পথচারী কুকুরও হঠাৎ ভয়ার্ত চিৎকার করতে করতে ক্রমে দূরে পালিয়ে গেল। চারিদিকেই কি এক মারাত্মক ষড়যন্ত্রের আভাস। পুকুর পাড় দিয়ে অন্ধকারের চেয়েও কালো কি একটা ভয়ালো আবছায়া ধীরে ধীরে বাগানবাড়ির আলোর দিকে এগিয়ে চলেছে অত্যন্ত নিঃশব্দে। তার ওপরের দিকে আধারে মুখ দেখা যায় না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দুটো রোমাঞ্চকর অগ্নিময় বীভৎস চক্ষু, নীলাভ দীপ্ত। আলো জ্বালা ঘরের কাছ বরাবর গিয়ে দীপ্ত চক্ষু ছায়ামূর্তিটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরে কি একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে দেখা গেল ঘরের ভেতরকার উপবিষ্ট সেই মানুষের মূর্তির মুন্ডুটা ঠিকরে পড়ল নিচের দিকে। পর মুহূর্তেই তোলপাড় করে উঠল হাসনুহানার ঝোঁক এবং সঙ্গে সঙ্গে জাগলো একটা হিংস্র পাশবিক গর্জন। তারপরে এই বিষম কোস্তাকুস্তি, ধস্তাধস্তি ও মাটির ওপর একটা ভারী দেহপতনের শব্দ। জয়ন্তর কণ্ঠ শোনা গেল। মানিক, মানিক, তুমি চটপট এর হাতে হাত কড়া পরিয়ে দাও। সঙ্গে দড়িয়ে এনেছি, হতবাকার পা দুটো বেঁধে ফেলো। তখনও ঘুটঘুটে অন্ধকারে নজর চলে না, কিন্তু দেখা যেতে লাগলো দুটো জলজলে আগুন চোখ। মানুষের নাক পাশে বাঁধা পড়ল কি কোনো অমানসিক শয়তান? তাও কি সম্ভব? আচমকা বাগানের পিছন দিক থেকে ভেসে এলো দুইবার রিভলভারের শব্দ এবং বহু কণ্ঠের আওয়াজ। এই এই ধরো, ধর ওকে, ধর ধর ওকে, ধর সবাই ওদিকে যাও, ধর ওকে। তারপরই এক তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। জয়ন্ত সানন্দে বলে উঠল, সুন্দরবাবুর সংকেত শুনেই বুঝেছি আরও কেউ বা কারা ধরা পড়ল। যাক, আমাদের ফন্দি তাহলে সফল। এদিকে হট্টগোল শুনে লণ্ঠনধারী বেয়ারা ও যষ্টিধারী দারোয়ানের সঙ্গে বন্দুকধারী যতীনবাবুও হন্তদন্ত হয়ে বাগানে ছুটে এসেছেন। উৎকণ্ঠিত স্বরে বললেন, কি হলো, কি হলো, এত হট্টগোল কেন? জয়ন্ত হাসি মুখে বলল, হানাদাররা হাতে নাতে ধরা পড়েছে। ওই দেখুন একজনকে। লণ্ঠনের আলোয় দেখা গেল মাটির ওপর লম্বমান হয়ে হাঁপের মতো হাঁপাচ্ছে একটা অদ্ভুত বিজাতীয় পোশাক পরা কৃষ্ণসায় মূর্তি। মুখ তার শৃগালের মতো, কিন্তু সেই শৃগালের মুখের ওপর থেকে নিভে গেছে তখন দপদপে নীলাভ দীপ্তি। যতীনবাবু আঁতকে উঠলেন, দুই পা পিছিয়ে গিয়ে বললেন, কি সর্বনাশ! জয়ন্ত বলল, সর্বনাশ নয় মশাই, সর্বরক্ষা। এই দেখুন। সে একটানে মূর্তির কাঁধের ওপর থেকে উপড়ে আনলো মুখ নয়, মুখোশ। শৃগালের মুখের মুখোশ। চমৎকৃত যতীনবাবু বলে উঠলেন, এ আবার কি? ছলো না। কে এই লোকটা? চিনতে পারছেন না? একে আমি জীবনে কখনো দেখিনি। এমন সময় সদল বলে ঘটনাস্থলে এসে হাজির হলেন সুন্দরবাবু। এসেই বলে উঠলেন, এক বেটাকে বাগানের ভেতরে পাঠিয়ে দিয়ে আর এক বেটা মোটরে গুম হয়ে বসেছিল। আমরা ধরতে যেতেই বেটা আবার রিভলভার ছুটতে শুরু করেছে। সে ভাই, ওটাকে টেনে নিয়ে আয় তো এখানে। আমাকে টিপ করে গুলি ছোড়া। হ্যাঁ, পাজি উল্লুক ছুঁচো। হাত করা বন্ধ অবস্থায় যাকে টেনে হিঁচড়ে কনস্টেবল সামনে নিয়ে আনলো, তাকে দেখেই যতীনবাবু বিপুল বিস্ময়ে একেবারে থ। কি যতীনবাবু, একে চেনেন নাকি? এ যে আমার দেশত্যাগী ভাগ্নে মুরলীধর। জয়ন্ত তার রূপোর শামুক নস্যদানি বের করে খুশি মুখে নাকের নস্য গুঁজতে গুঁজতে সে বলল, যা আন্দাজ করেছিলাম হুবহু মিলে যাচ্ছে। যতীনবাবু, শয়ন গৃহে গিয়ে দেখে আসুন। মুরলীধর প্রেরিত দূতের বানাঘাতে আপনার নকল মুন্ডুটা এখন মেঝের উপরে গড়াগড়ি যাচ্ছে। চেয়ে দেখুন, এখানেও পড়ে রয়েছে ওর হস্তচ্যুত ধনুকখানা। যতীনবাবু অভিভূত কণ্ঠে বললেন, এসব কথা যে আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস তো আপনাকে করতেই হবে। শুনুন তবে সব কথা। জয়ন্ত শুরু করলো বলা। এই মামলাটাকে গোড়াতেই পেঁচালো বলে মনে ধোঁকা লাগে বটে, কিন্তু অল্প মাথা ঘামালেই ব্যাপারটা বেশ সহজ হয়ে আসে। প্রথম থেকেই ভূতের কথা আমি একেবারেই উড়িয়ে দিয়েছিলাম।
ভূত বিষাক্ত তীর ছুঁড়ে নরহত্যা করছে, ভৌতিক ইতিহাসেও সে কথা কেউ লেখে না। বিষের সাহায্য নেয় কেবল মানুষ খুনি। ভূতের কোনো বন্ধু বা সেক্রেটারি টাইপরাইটারে পত্র লিখে কাউকে শাসাচ্ছে, এটাও যথেষ্ট হাস্যকর ব্যাপার। প্রাচীন মিশরের পৌরাণিক প্রেতমূর্তি বা ছায়ামূর্তি পায়ের শব্দ ঢাকার জন্য বাটা কোম্পানির পরম আধুনিক রবারের জুতো পরে এবং তাড়া খেলে মোটরে চড়ে লম্বা টান দেয়। ভুতুড়ে যুক্তিতেও এসব মানা চলে না। কিন্তু বিনা কারণে হত্যা বা নরহত্যার চেষ্টা হয় না। ভূত ঘটিত ব্যাপারগুলো যদি অস্বীকার করিও, তবে সনত কুমারকে হত্যা আর যতীনবাবুকে মারাত্মক আক্রমণ করার মূলে কোন উদ্দেশ্য থাকতে পারে, নিজের মনের ভেতর থেকেই জিজ্ঞাসার জবাব পেলাম। যতীনবাবু ধনী ও নিঃসন্তান, তার সম্পত্তির লোভেই কেউ এইসব কুকার্য করছে। যতীনবাবু ও সনত কুমারের অবর্তমানে সম্পত্তির মালিক হতে পারে কে? নিশ্চয়ই যতীনবাবুর অন্যতম ভাগ্নেয় সনত কুমারের মাস্তুতো ভাই মুরলীধর। তার পরিচয় দিয়েছেন যতীনবাবু স্বয়ং। সে এমন কুচরিত্র ও অমানুষ যে মাতুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বিষয় আশয় থেকে বঞ্চিত করতে বাধ্য হয়েছেন। সে নিখোঁজ এবং ভবঘুরে। পরিত্যক্ত হওয়ার আগে সে ছিল মাতুলের প্রিয় পাত্র। যতীনবাবুর কাছে থেকেই সেই যে প্রত্নতত্ত্বের অল্প বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছিল, এই তথ্যটা আমার যথেষ্ট কাজে লেগেছে। ও হ্যাঁ, আর একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, ভাষা ভাষা খবর পাওয়া গিয়েছিল যে মুরলীধর নাকি আফ্রিকায় প্রবাসী হয়েছে। আমি আন্দাজ করলাম আফ্রিকায় থাকতে থাকতেই সে মাতুলের মমি কেনার কথা জানতে পারে এবং তারপরেই সে শয়তানি বুদ্ধি দ্বারা চালিত হয়ে ওই সুযোগটা গ্রহণ করে। মমি স্থানান্তরিত করলে মারাত্মক অভিশাপগ্রস্ত হতে হয়। এই চলতি কুসংস্কারটাও সে কাজে লাগাতে ছাড়েনি। কিন্তু প্রত্নতত্ত্ববিদ্যা বিশারদ মাতুল যে প্রাণ ভয়েও মমিকে হাতছাড়া করতে রাজি হবেন না, এটা জেনেই সে আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল। আনুবিসের ছদ্মবেশে অন্য যে ব্যক্তি ধরা পড়েছে, সে হচ্ছে তারই আজ্ঞাবহ এবং পাপকর্মের সঙ্গী। খুনির স্বরূপ যদি কেউ ধরে ফেলে, তাই আনুবিসের ছদ্মবেশ আর এই সমস্ত রূপকথার প্রয়োজন হয়েছে। ওর মধ্যে পুলিশকেও বিপথে চালানোর গোপন অভিসন্ধি আছে। আর অগ্নিময় চক্ষুর রহস্য, ওটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফল, অর্থাৎ ফসফরাস ঘটিত চালাকি। সহজেই সাধারণ মানুষের চোখ ধাঁধানো যায়। সাদা ফসফরাস অন্ধকারে জ্বলে। ব্যাস, আমার আর কোনো বক্তব্য নেই। যতীনবাবুর মুখ দিয়ে কোনো কথা ফুটল না, কেবল কাতরভাবে একটা অব্যক্ত শব্দ করে বসে পড়লেন। সুন্দরবাবু বললেন, কথায় কথায় লোকে বলে জম জামাই ভাগনা, তিনজন নয় আপনা। হায় রে, সেই কথাই সত্য হয়ে দাঁড়ালো দেখছি। জয়ন্ত বলল, কথার কথা ছেড়ে দিন সুন্দরবাবু, এমন ভাগ্নে হাজারেও একটা হয় না। আসল কথা কি জানেন? সুজনের স্বজন সর্বজন, কিন্তু দুর্জন কারুকে স্বজন বলে মানে না। যাক, ব্যাপারটা আমার বন্ধু জয়ন্ত পুরো মিটিয়ে দিল। ওর উপর আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল। আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী মিশর দেবতার অভিশাপ। জয়ন্তর ভূমিকায় সম্বুদ্ধ, মানিক ও গল্প পাঠে অঙ্কিত, ইন্সপেক্টর সুন্দরবাবুর ভূমিকায় আমি শুভময়, যতীনবাবুর ভূমিকায় সম্রাট, সম্পাদনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং ও মোশন গ্রাফিক্সে দেবদত্ত, প্রচ্ছদ অলঙ্করণ দীপঙ্কর, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং হাইপ বাটনটি ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পের পরবর্তী গল্প আসবে খুবই শীঘ্রই, শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।